নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু 23শে নভেম্বর 2025 নক্ষত্র পরিবর্তন করছে, নিজের নক্ষত্র শতভিসাতে অবস্থান করবে এবং এইখানটাতে থাকবে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত 2026, একটা দীর্ঘ সময় পর্যন্ত নিজের নক্ষত্রে অবস্থান করবে। তো কর্কট রাশি চন্দ্রমার রাশি, আর রাহু অবস্থান করছে কর্কট রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। তো রাহুর কী রকম প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর, সমস্ত কিছু আজকে আলোচনা করব। কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, কোন উপাচার করবে, সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে দর্শক বন্ধুরা, এটা কিন্তু চন্দ্র রাশি এবং গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুব অনুপ্রাণিত হয়ে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। কর্কট রাশির ক্ষেত্রে রাহু কিন্তু কারক না, কারক গ্রহ না, কিন্তু রাহু ছায়া গ্রহ এবং যে ঘরটাতে অবস্থান করছে অষ্টম ঘর। অষ্টম ঘরে রাহুর অবস্থান, তাও কি শনির রাশিতে, কুম্ভ রাশিতে। তো রাহু যেহেতু ছায়া গ্রহ, এখানটাতে অনেক কিছুই দেখতে হবে যে রাহু এইখানটাতে যে ফলটা দিতে যাচ্ছে সেটা কী রকম হবে এবং কোন দিক থেকে লাভবান হবে, সেগুলো কিন্তু সমস্ত কিছু বুঝতে হবে। এবং তার সাথে বুঝতে হবে যে নক্ষত্রটাতে অবস্থান করছে, শতভিসা নক্ষত্রের গুণ কি, এর কি ক্ষমতা রয়েছে, কি রয়েছে, সমস্ত কিছু, যেরকম পজিটিভ গুণ সেরকম নেগেটিভ গুণ, এগুলো কিন্তু সমস্ত কিছু বুঝতে হবে। এবং তার সাথে করতে হবে উপাচার, যে উপাচারটা আমি ভিডিও সবার শেষের দিকে বলবো, যে কোন উপাচার এই সময়কালে বিশেষ কার্যকরী হবে এই কর্কট রাশির, এটাও কিন্তু আলোচনা করব। তো রাহু এই যে অবস্থান করছে অষ্টম ঘরে, রাহুর তো অবস্থান, রাহুর শতভিসাতে থাকবে, কিন্তু দেবগুরু বৃহস্পতি যে মুখ্য ভূমিকা এই সময়কালে কিন্তু পালন করবে এই কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখ থেকে উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করবে মিথুন রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এই রাহুর উপরে। রাহুর উপরে দৃষ্টি থাকছে একদম, যে নবম দৃষ্টি রাহুর উপরে থাকছে, পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে থাকছে, সপ্তম দৃষ্টি থাকছে একদম ষষ্ঠ ঘরে। তো সেরকম কিন্তু যে একটা গুরু কিন্তু খুব বিশেষ ভূমিকা এই সময়কালে পালন করতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। এবং রাহু কি ছায়াগ্রহ, ছায়াগ্রহ সবসময় কি করে, যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করবে, যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে, এবং সঙ্গে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দিবে। তো রাহু তো অবস্থান করছে হচ্ছে কুম্ভ রাশিতে, তাহলে কুম্ভ রাশির অধিপতিকে শনি, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা শতভিসা নিজের নক্ষত্রে, তাহলে নিজের নক্ষত্রে অবস্থান এটা রাহুকে যথেষ্ট বলবান করছে। এবং যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি শনিকেও এ সময়কালে প্রভাবিত করবে, শনির বলে বৃদ্ধি করে দিবে, কারণ শনিবদ রাহু বলায়, এবং মানে শনির সমান ফল দিয়ে দেয় এই রাহু। পাপ গ্রহের শ্রেণীতে সবার উপরে, এবং তার সাথে হচ্ছে মানে রাজাকেও ফকির করে আর ফকিরকেও রাজা করে দেয়, এতটা ক্ষমতা থাকে। তো শনির বলে কিন্তু বৃদ্ধি হচ্ছে। এবার শনিকে দেখতে হবে যে শনি কোন অবস্থায় রয়েছে। শনি কর্কট রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে, যেটা হচ্ছে মীন রাশি। শনি তো কারক না কর্কট রাশির ক্ষেত্রে, কিন্তু যেহেতু নবম ঘরে ত্রিকোণে অবস্থান করছে, এর আগের বহু ভিডিওতে বলেছি, যখন ত্রিকোণে কোনো পাপী গ্রহ অবস্থান করে তার পাপ প্রভাবটাকে হারিয়ে ফেলে এবং সেই ঘরটাকে নষ্ট করে এবং নিজে কিন্তু ভালো প্রভাব দেওয়ার চেষ্টা করে, আর যে ঘরের কারকত্ব রাখবে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয়। কিন্তু এখানটাতে হয়েছে যে দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ। এবং এই মাসের শেষের দিকে আবার এই শনিদেব হয়ে যাচ্ছে মার্গী। 28শে নভেম্বর শনিদেব মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই একদম বকরি অবস্থায় থাকবে 5ই ডিসেম্বর থেকে মিথুন রাশিতে, যেটা দ্বাদশ ঘর। আর দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাহুর উপরে, অর্থাৎ এই সময়কালে রাহু আর শনি যথারীতি কিন্তু দেবগুরু বৃহস্পতির আন্ডারে। এটা একটা খুবই ভালো একটা সাইন কিন্তু পাওয়া যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। না তো এই গ্রহগুলো যদি অবস্থান অন্যরকম হতো, আর এই কুম্ভ রাশিতে রাহু এখানটাতে মারাত্মক একটা নেগেটিভ প্রভাব দিয়ে যেত এই কর্কট রাশিকে। তবে নেগেটিভ প্রভাব যে দিবে না এটাও কিন্তু ঠিক না, কারণ রাহু আর শনি যতই ভালো অবস্থাতে থাকবে এদের পাপ প্রভাব থাকবেই কিছু না কিছু, কারণ এদের মূল স্বভাবই হচ্ছে পাপ।
পাপ প্রভাব থেকে এরা কিছুতেই পিছন সরবে না। মানে একটা কয়লাকে যতই ঘুষা মাজা যাক, ওই কয়লাই থাকবে। এবার কয়লাকে যদি আগুনে দেওয়া যায় তাহলে তো সে আগুনের দিয়ে আবার অনেক কাজ হয়। তো সেরকম কিন্তু এর কিন্তু অনেক যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে। এবার ভালো দিকটা গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে। এবার বুঝতে হবে যে শতবিশা নক্ষত্রটা কি বলতে যাচ্ছে, শতবিশা নক্ষত্রের গুণটা কি, যে গুণটা রাহু কিন্তু এ সময়কালে উঠিয়ে দিবে, ফলবে, মানে অষ্টম ঘরে এটাই কিন্তু ফল দিকে যাবে। তো শতবিশা নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বলছে সেটা হচ্ছে এর যে বিস্তার, আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা হচ্ছে 306 ডিগ্রি 40 মিনিট থেকে একদম 320 ডিগ্রি পর্যন্তের বিস্তার। একে বলা হয় শত তারা সমাবেশ। এবং এই যে শতবিশা অর্থাৎ শত তারার মানে শতভিসা হচ্ছে ভেষজ এক কথায় বলতে গেলে যে আরোগ্য লাভ, এদের হিলিং পাওয়ারটা প্রচন্ড থাকে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু এবং রাশির অধিপতি শনি এবং অধিপতি দেবতা হচ্ছে বরুণ দেব, সমুদ্রের দেবতা, জলের দেবতা। তো এই যে সমুদ্রের দেবতা, সমুদ্রের মধ্যে কি থাকে, যেরকম ভেষজ পদার্থ থাকে সেরকম মণিমাণিক্য থাকে, অনেক কিছু থাকে এবং একটা বিশাল বড় প্রাণী জগৎ এই সমুদ্রের মধ্যে অবস্থান করছে। তা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এর উপরের অংশকে বিস্তার বলা হয় এবং নিচের অংশটাকে বলা হচ্ছে একসাথে নিয়ে চলা। অর্থাৎ এদের বিস্তার উপরটা এবং নিচের অংশকে একসাথে নিয়ে চলা, এদের এটাও কিন্তু একটা গুণ। এবং এই যে ভেষজ বললাম, যে ভেষজ অর্থাৎ এদের পাশে আসা মানে আরোগ্য জীবনে লাভ করে যাওয়া, এদের হিলিং পাওয়ারটা প্রচন্ড থাকে। এই শতবিশা নক্ষত্রের বহু যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু খারাপ গুণও রয়েছে শতবিশা নক্ষত্রের সব থেকে ভালো গুণ হচ্ছে যে এদের পর্যবেক্ষণ ক্ষমতাটা অত্যধিক ভালো হয় এবং কল্পনা প্রবণ হয়। বন্ধু বান্ধবের সংখ্যা থাকে, আবার বন্ধু বান্ধব দ্বারা কিন্তু ধোঁকাবাজিও খেয়ে যায় জীবনে। আর ধোঁকা জিনিসটাকে কিন্তু এরা পছন্দ করে না, বেইমানি জিনিসটাকে পছন্দ করে না। এটা হচ্ছে এই শতবিশা নক্ষত্রের আবার খারাপ গুণ কি, যে এরা মানে এদের মধ্যে দুই রকম চরিত্র দেখতে পাওয়া যায়, একটা ভিতরের চরিত্র, একটা বাইরের চরিত্র। ভিতরের চরিত্রটাকে খুব বোঝা মুশকিল এবং এরা একটুতেই হার্ড হয়ে যায়। কেউ যদি এদেরকে আঘাতজনিত কথা বলে সেই জিনিসটাকে কিন্তু এরা মনে রাখে দীর্ঘ সময় ধরে। তো অষ্টম ঘরে এই সময়কালে রাহু অবস্থান করবে। এবার অষ্টম ঘরে রাহু থেকে তার দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, নবম পঞ্চম যোগ দেবগুরু বৃহস্পতির সাথে যেরকম তৈরি হচ্ছে, সপ্তম দৃষ্টিটা যে পড়ছে দ্বিতীয় ঘরে, আত্মীয় স্বজনের ঘরে, এবং যে মানে যে আর একটা দৃষ্টি সেটা হচ্ছে কি কোথায় পড়ছে, চতুর্থ ঘরে। অর্থাৎ এই সময়কালে মানে এটা লক্ষ্য করতে হবে যে বাড়ির আত্মীয় স্বজন এদের সাথে কথাবার্তা যেন ঠিক থাকে। কেউ একটু যদি দুঃখ দিয়ে দিল তাহলে ওই মনের মধ্যে প্যাঁচ ধরে বসে থাকলাম, সেটা করলে কিন্তু এই কর্কট রাশিরই খারাপ হবে। অতএব এক কান দিয়ে শুনো আর এক কান দিয়ে বের করে দিয়ে নিজের কাজকে করো, এটা হচ্ছে কর্কট রাশি। এবার কি নিজের মুখের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান, কারণ শতবিশা নক্ষত্রে আবার মাইনাস গুণও রয়েছে যে নিজের কথাকে দাবিয়ে রেখে দিবে, গোপনে রেখে দিবে, কিন্তু অন্য কেউ যদি গোপন রাখতে বলে সেটা আবার রাখতে পারবে না। তাহলে এই যেই জায়গাটাতে রাহু অবস্থান করছে অষ্টম ঘর, এখান থেকে যেরকম শ্বশুরবাড়ির সম্পর্ক বুঝাচ্ছে সেরকম আবার নিজেদের আত্মীয় স্বজনের সম্পর্ক বুঝাচ্ছে, নিজেদের বন্ধু বান্ধবের সম্পর্ক আবার বুঝাচ্ছে, চতুর্থ ঘরে দৃষ্টি থাকছে। তো রাজনৈতিক ব্যাপারেও কিন্তু এই জায়গাটা দৃষ্টি থাকছে। তো এইগুলো দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা বন্ধু বান্ধবদের সাথে যুক্ত রয়েছেন। তো এই জায়গাটাতে কি হবে, কথাবার্তার দিক থেকে বিশাল মানে খুবই সাবধান। কারণ কি, যে ধোঁকাবাজি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাউকে কোনো কথা বললাম বেফাস করে দিবে। আমি আগে বললাম যে বেইমানি বন্ধুত্ব, মানে বেইমান জিনিসটাকে পছন্দ করে না, কিন্তু বেইমানি হয় এদের সাথে। তো সেই এই জিনিসটা কিন্তু এদিক থেকে মাথায় রাখতে হবে যে কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান। এবং অষ্টম ঘরে অবস্থান করছে, আর যেরকম অসুখ বিসুখ হবে সেরকম অসুখ বিসুখ আবার নিরাময় হবে, কারণ গুরুর আশীর্বাদ থাকছে এবং ভেষজ বললাম আরোগ্য লাভ করা। তো শিক্ষার দিকটাও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো উঠে আসছে এই শতবিশা নক্ষত্রে, কারণ অষ্টম ঘরে রাহু অবস্থান করছে। এবার রাহু এই ঘরটাতে অবস্থান করা মানে একটা শিক্ষা, গভীর শিক্ষা। এই যে নক্ষত্র, এই নক্ষত্রের যে পশুর কথা বলা হয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে কি হর্স, ফিমেল হর্স। আর আমরা এর আগে অশ্বিনী নক্ষত্রে দেখেছিলাম সেটা হচ্ছে মেল হর্স। অশ্বিনী নক্ষত্র থেকে যেরকম চিকিৎসা বিজ্ঞান, ডাক্তারি এগুলো উঠে আসে, সেরকম কিন্তু এই শতবিশা নক্ষত্র থেকে হাই লেভেল ডাক্তার, যে ডাক্তারির সাথে জয়েন রয়েছে, কিন্তু সেই ডাক্তার হবে কি নিজে আবার ওষুধপত্র আবিষ্কার করছে, বিজ্ঞানী টাইপ, গবেষণা বিজ্ঞানী এরকম। এবং রাহু যেহেতু
মানে সঞ্চার বিভাগটা, যোগাযোগ, কানেকশন এগুলোকে দেখাচ্ছে। তো যারা সফটওয়্যার জনিত বিদ্যা বা কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন, কোনো গবেষণা করছেন, কোনো মহাকাশের উপর গবেষণা করছেন, তারা কিন্তু এই সময়কালে বিশেষভাবে সফল। কারণ অষ্টম ঘর কিন্তু এটাই বোঝাচ্ছে, গভীর জ্ঞান বিদ্যা, রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণা, এদিক থেকে সফল হয়ে যাওয়া কিন্তু বোঝাচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে কর্কট রাশি করছিল এবং এই সময়কালে গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে। তো এরকম জিনিসটা যে ডাক্তারি করবে, তো ওষুধ এমন ডাক্তার হবে যে সে যে ওষুধও আবিষ্কার করছে, এরকম সব বড় বড় হাই লেভেল প্রফেসর, যে প্রফেসর এমন প্রফেসর যে বই লিখছে, গ্রন্থ লিখছে, তো এরকম কিন্তু হবে। মানে এই সময়কালে গভীর বিদ্যা জ্ঞান অর্জন করার প্রবল একটা শিক্ষার দিক থেকে কিন্তু এই সময়কালে বিশাল একটা ভালো দিক উঠে আসছে। কিন্তু কি, যে নিজের দিকে যে কেউ কিছু বলে দিল সেটাকে হার্ট করা কিন্তু চলবে না, এটা হচ্ছে মাইনাস দিক। আর আরো কি হয়েছে, আরো কি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে মানে নেশা, খাবার দাবার, মানে এরা কিন্তু এই সময়কালে মানে শতবিশা নক্ষত্রের এটাও কিন্তু সব থেকে বড় মাইনাস দিক, যে সমাজে যদি ভালো লোকের সাথে মিশে, ভালো সঙ্গ, বলে না যে ভালো সঙ্গে ভালো দোষ আর বাজে সঙ্গে বাজে দোষ, এই গুণটাও কিন্তু পেয়ে যায়। অতএব এরা কিন্তু এই সময়কালে যতটা নিজেকে ঠিক রাখতে পারবে, নেশা ভাঙ বদ অভ্যাস এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এই সময়কালে। না তো গভীর, এখন যদি নেশার দিকে আসক্ত হয় তো গভীর নেশা করবে, এরকম অবস্থা হয়ে যাবে এই শতবিশা নক্ষত্রে। কারণ অষ্টম ঘরটা থেকে সবসময় কিন্তু গভীর জিনিসটাকে বোঝায়। এবং কর্মক্ষেত্রে এদের কিন্তু এই সময়কালে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসায়িক মানুষ তাদেরও ক্ষেত্রে বিশাল উন্নতির যোগ। কর্মক্ষেত্রে যেরকম পরিবর্তন হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, তারপরে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, মান সম্মান খ্যাতি যশ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। হ্যাঁ, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে, সংঘর্ষের মধ্যেই সফলতা অবশ্যই পেয়ে যাবে এই সময়কালে। শুধু একটু সংঘর্ষ করতে হবে এবং সংঘর্ষ মাথা ঠান্ডা করেই করতে হবে এই কর্কট রাশিকে। এটা তো হয়ে গেল এই দিক। তবে দাম্পত্য জীবন নিয়ে কিন্তু সমস্যা থাকবে এই কর্কট রাশির এই শতবিশা নক্ষত্রে যতদিন রাহু অবস্থান করবে। কারণ শনিকে তো প্রভাবিত করবে, আর দাম্পত্য জীবনের দিক থেকে শতবিশা অতটা ভালো না। এদের দাম্পত্য জীবন 34 বছর পর্যন্ত বিয়ে না করাই ভালো। 34 বছর পর থেকে শতবিশা নক্ষত্রের যাদের জাতক জাতিকা, তাদের বিবাহের দিক ঠিক থাকে। এবং এদের না কেউ বুঝতে চায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। যদি বুঝে নেয় তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো হয় শতবিশা নক্ষত্রের জীবনযাত্রা। শতবিশা নক্ষত্রের অধিপতি যেরকম বরুণ দেব, সেরকম কিন্তু যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ভোলে বাবাকেই বলা হয়েছে। অর্থাৎ এই যে অষ্টম ঘরে রাহু অবস্থান করছে, এই সময়কালে ভোলে বাবার বিশেষ অভিষেক এই সময় করা উচিত। মেডিটেশন, ধ্যান, সাধনা এগুলো করা উচিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। এবং শতবিশা নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু কদম গাছ বলা হয়েছে। এবং যে এদের পুরুষার্থ সেটাকে বলা হয়েছে কিন্তু ওই ধর্মের কথাই বলা হয়েছে পুরুষার্থ। এবং যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু আকাশ তত্ত্ব। অর্থাৎ শিক্ষার দিক এই সময়কালে বিশেষভাবে জাগ্রত হবে। সংঘর্ষ থাকলেও সফলতা পাবে। গবেষণা তো একদিনও হয় না, রিসার্চ তো একদিনও হয় না। যারা করছেন রিসার্চ বা গবেষণা করছেন বিগত দিন ধরে, বহুদিন ধরে, তাদের এই সময়কালে সফলতা পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা থাকবে। তারপরে ভৌতিক সুখও যথেষ্ট বৃদ্ধি করবে। তবে মায়ের সাথে এবং পিতার সাথে এই সম্পর্কের জায়গাটাও কিন্তু এই সময় বিশেষভাবে উঠে আসছে। অতএব পিতা মাতার সাথে সম্পর্ক এই সময়কালে যথেষ্ট ভালো রাখতে হবে। এবার উপাচার সম্পর্কে বলবো, যে উপাচার, কোন উপাচার এই সময়কালে করবে। সব থেকে বড় উপাচার হচ্ছে, যে রাহুকে শান্ত করার সব থেকে বড় উপাচার হচ্ছে মা সরস্বতীর আরাধনা। মা সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করা। এবং সপ্তম ঘরটা হচ্ছে রাহুর যে সপ্তম দৃষ্টি যে পড়ছে সেটা কিন্তু সিংহ রাশিতে। সিংহ রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে, অর্থাৎ সূর্য যন্ত্র স্থাপন বাড়িতে করতে হবে। সূর্য এবং সরস্বতী যন্ত্রের স্থাপন বাড়িতে বিধিসম্মত মেনে যথেষ্ট পূজা আচার করলে রাহুজনিত সমস্যা থেকে দূর হওয়া যায়। অতএব এই সরস্বতী যন্ত্র এবং সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত। এছাড়া হনুমানজির পূজা অর্চনা করা উচিত। এবং এই যে সরস্বতী যন্ত্র এবং সূর্য যন্ত্র কোথায় পাওয়া যাবে, এটা আমাদের ইউটিউবে একটি প্রোডাক্ট বলে অপশন রয়েছে, এখানটাতে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। তবে যাদের বিশেষ প্রয়োজন রয়েছে, যাদের রাহুর মহাদশা চলছে বা কোনো জন্মছকে গ্রহণযোগ লেগে বসে রয়েছে, সূর্যের সাথে রাহুর জুতি রয়েছে কর্মের ঘরে বা অন্যান্য অষ্টম ঘরে বা যেই ঘরেই হোক, তার তো একটা প্রভাব থাকবে, তারা কিন্তু এই যন্ত্র অবশ্যই স্থাপন করতে পারে। এটা কিন্তু কার্যকরী যন্ত্র। এরপরে উপাচার আর কোনো কিছু নাই, রাহুর উপাচার, সরস্বতী মার আশীর্বাদ। কারণ রাহুর মাথা রয়েছে, ধন নেই। সরস্বতী মা হচ্ছে কি জ্ঞানের দেবী, বাগ দেবী। অতএব তার আরাধনায় এই রাহু যথেষ্ট শান্ত হয়। তো অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।